ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস এডুকেশন এক্সপার্ট। প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো? আজকে তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় থেকে একেবারে গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা হবে এই ভিডিওতে। এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের এবার পরীক্ষাতে 2025-এ যেগুলো আসবে, এবং তোমাদের 8 মার্কের প্রথম অধ্যায় থেকে যতগুলো 8 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা, সেই প্রশ্নগুলো উত্তর সহ বড় প্রশ্ন একেবারে এই ভিডিওতে আলোচনা হবে। আজকে থেকে স্টার্টিং করে একেবারে প্রত্যেকটা অধ্যায় একদিন পর পর এই আমার ইউটিউব চ্যানেলে আপলোড হবে। অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে। এতে কি হবে, আমার যতগুলো ভিডিও পোস্ট হবে তোমরা নোটিশ পেয়ে যাবে, যার ফলে অবশ্যই আমাদের প্রথম অধ্যায় অতীত ও স্মরণ। সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে এমসিকিউ দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন রেখেছি আমরা, একটি প্রাচীন জাদুঘরের উদাহরণ দাও। এখানে 4টে অপশন আছে: এন্নি গাল্ডি নান্না, ইন্ডিয়ান মিউজিয়াম, ভ্যাটিকান মিউজিয়াম, লুভর মিউজিয়াম। সঠিক উত্তর হবে এন্নি গাল্ডি নান্না। তারপরে প্রশ্ন, জাতীয় প্রতিকৃতি প্রদর্শনশালা অবস্থিত। জাতীয় প্রতিকৃতি প্রদর্শনশালা কোথায় অবস্থিত আছে? এখানে 4টে অপশন: লন্ডনে, প্যারিসে, শিকাগো, ফ্লোরেন্সে। সঠিক উত্তর আছে লন্ডনে। তারপরে প্রশ্ন হচ্ছে 3 নম্বর, অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন। অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন? সঠিক উত্তর হবে ভিনসেন্ট স্মিথ। তারপরে প্রশ্ন, আলবুরিনির লেখা গ্রন্থের নাম কি? আলবুরিনি, এখানে 4টে অপশন দিয়েছে। 4টে অপশনের মধ্যে কোনটা হবে? রাজতরঙ্গিনী, হর্ষচরিত, তাকি হিন্দ, কোনটি নয়? কোনটি গ্রন্থ হবে? সঠিক উত্তর হবে তাক ই হিন্দ, আলবুরিনি লিখেছেন। তারপর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি হলো একটি কি? লোককথা, কিংবদন্তি, স্মৃতিকথা, কাব্যগ্রন্থ, কোনটি? সঠিক উত্তর হবে স্মৃতিকথা। কারণ এটা প্রশ্ন দেখে বুঝে যায়, জীবন স্মৃতি, স্মৃতি মানে জীবনের কিছু ঘটে যাওয়া কথাগুলো লেখা আছে, সেগুলি হচ্ছে জীবন স্মৃতি। তো স্মৃতিকথা এটার। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন। কে রচনা করেন? সুমিত সরকার, জেমস মিল, জন স্টুয়ার্ট মিল, জ্যাকব গ্রিম। সঠিক উত্তর হবে জেমস মিল। তারপরে প্রশ্ন, লুভর মিউজিয়াম অবস্থিত ছিল, কোথায় অবস্থিত ছিল? সঠিক উত্তর হবে প্যারিসে। তারপরে প্রশ্ন, কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে ছিলেন? অ্যান্থনি স্টোন, জন ম্যালকম, ডডওয়েল, ম্যালেসন। সঠিক উত্তর হবে ডডওয়েল। ডডওয়েল ছিলেন কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা। তারপরে প্রশ্ন তোমাদের দেখেছি, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি কি? লোককথা, কিংবদন্তি, স্মৃতিকথা, পৌরাণিক কাহিনী। এটা তোমাদের প্রথমেই বললাম, এই প্রশ্নগুলো একটু আন্দাজ হয়ে যায়। দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম, স্মৃতি থেকে কথা এগুলো বলছে, স্মৃতি থেকে তোলা জীবনের। অবশ্যই এর সঠিক উত্তর হবে স্মৃতিকথা। তারপরে প্রশ্ন, সব ইতিহাস হলো সমকালীন ইতিহাস, এই উক্তিটি কার? এখানে 4টা অপশন: ক্লোচের, জ্যাঙ্কের, জার্লের, ইচকার এর। সঠিক উত্তর হবে ক্লোচের। তারপরে প্রশ্ন, হোয়াট ইজ হিস্ট্রি, ইতিহাস কি? এর লেখক কে? এর লেখক কে? এখানে অপশন আছে 4টে: ইচকার, স্যামুয়েল, উইলিয়াম কেরি, ঐতিহাসিক রিড। এখানে সঠিক উত্তর হবে ইচকার। যারা ইচকার করেছে তারা সঠিক করেছে। তারপরে প্রশ্ন, ভারতীয় ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার ছিলেন। জাতীয়তাবাদীর ব্যাখ্যাকার কে ছিলেন? রমেশচন্দ্র মজুমদার,
জেমস মিল, শ্যামশরণ শর্মা, রণজিৎ গুহ। এখানে সঠিক উত্তর হবে রমেশচন্দ্র মজুমদার, যিনি জাতীয়তাবাদীর ব্যাখ্যাকার ছিলেন। তারপরে প্রশ্ন, ইতিহাসমালা রচনা করেছিলেন। ইতিহাসমালা কে রচনা করেছিলেন? হেরোডেটাস, সন্ধ্যাকর নন্দী, উইলিয়াম কেরিন, কলহন। সঠিক উত্তর হবে উইলিয়াম কেরি। যারা হেরোডেটাস বলছে, হেরোডেটাস কখনোই হবে না। ইতিহাসমালা রচনা করেছিলেন উইলিয়াম কেরি। তারপরে প্রশ্ন আসি, একজন মানবতাবাদী ব্রিটিশ ঐতিহাসিক ছিলেন। কে ছিলেন? মানবতাবাদী ব্রিটিশ ঐতিহাসিক হলেন উইলিয়াম হান্টার, উইলিয়াম জোন্স, জেমস মিল, ম্যাক্স মুলার। সঠিক উত্তর হবে জেমস মিল, যিনি মানবতাবাদী ছিলেন, জাতীয়তাবাদীও এবং মানবতাবাদীও ছিলেন। তারপর প্রশ্ন, ভারতের এশিয়াটিক সোসাইটি কবে হয়? 1790 খ্রিস্টাব্দে, 1800 খ্রিস্টাব্দে, 1810 খ্রিস্টাব্দে, 1817 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় কত সালে? 1778 খ্রিস্টাব্দে, 1784 খ্রিস্টাব্দে, 1785 খ্রিস্টাব্দে, 1786 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে 84 খ্রিস্টাব্দে, 1784 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, ভারতের বৃহত্তম মিউজিয়ামটি হলো? ভারতের বৃহত্তম মিউজিয়াম কোনটা? দ্য ইন্ডিয়ান মিউজিয়াম, দিল্লি মিউজিয়াম, ন্যাশনাল মিউজিয়াম মুম্বাই, বিড়লা মিউজিয়াম। সঠিক উত্তর হবে এখানে দ্য ইন্ডিয়ান মিউজিয়াম। স্মৃতিকথা হলো কি? লোককথা, জনশ্রুতি, মৌখিক উপাদান, কল্পকাহিনী। এটা অবশ্যই মৌখিক উপাদান হবে। তারপরে প্রশ্ন, ইতিহাসের জনক কাকে বলা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন এবং জনমুখে প্রচারিত প্রশ্ন। থুকিডিডিসকে বলা হয় না, রুশোকে বলা হয় না, প্লিনিকে বলা হয় না, হেরোডেটাসকে? এটার সঠিক উত্তর হবে হেরোডেটাস। ইতিহাসের জনক একমাত্র হেরোডেটাসকে বলা হয়। তারপরে প্রশ্ন, কোন লোককথার মূল চরিত্র মানুষ? কোন লোককথার মূল চরিত্র মানুষ? রূপকথার, পরিকথার, কিংবদন্তির, নীতিকথার? এখানে যখনই চরিত্র মানুষ চলে আসবে তখনই চলে আসবে কিংবদন্তি। কিংবদন্তির মূল চরিত্র একমাত্র মানুষ হয়। তারপরে প্রশ্ন, ভারত হলো বিশ্ব সভ্যতার লীলাভূমি, এই উক্তিটি কার? এখানেও 4টে প্রশ্ন। এলটন কার, ব্রোদেল, ভলতিয়ার। সঠিক উত্তর হবে ভলতিয়ার। তারপরে প্রশ্ন, পুরাণ বিষয়ক তত্ত্বকে বলা হয় কি? জাদুবিদ্যা, প্রেততত্ত্ব, পুরাণতত্ত্ব কোনটি নয়? সঠিক উত্তর হবে পুরাণতত্ত্ব। এগুলো কিছু প্রশ্ন দেখলেই উত্তর বুঝে যায়, আন্দাজ হয়ে যায়। তারপরে প্রশ্ন, গ্রিস একটি অন্যতম কিংবদন্তির চরিত্র হলো? গ্রিসের একটি অন্যতম কিংবদন্তির চরিত্র, অনেক সময় আমরা সিনেমাতে দেখতে পাই এই চরিত্রগুলো, রবিনহুড, নোয়া, হারকিউলিস, রাবণ। এটা সঠিক উত্তর হবে হারকিউলিস, গ্রিসের অন্যতম কিংবদন্তি। এই নিয়ে একটা সিনেমাও আছে, হলিউডের সিনেমা দেখলে গেলে এই সিনেমাগুলো দেখতে পাবে। তারপরে প্রশ্ন, জাদুঘরের প্রথম উৎপত্তি হয় কোথায়? ইংল্যান্ডে, জার্মানিতে, ফ্রান্সে, গ্রিসে? এটা সঠিক উত্তর হবে গ্রিসে। জাদুঘরের প্রথম উৎপত্তি হয় গ্রিসে, উৎপত্তি হয়েছিল। তারপর প্রশ্ন, ইলিয়াড ও ওডিসি মহাকাব্য রচনা করেছিলেন? দারুণ প্রশ্ন। ইলিয়াড ও ওডিসি মহাকাব্য কে রচনা করেছিলেন? ব্যাস, হোমার, বাল্মীকির, হেরোডেটাস? সঠিক উত্তর হোমার। হোমারের লেখা ইলিয়াড ও ওডিসি। এই ছিল তোমাদের এমসিকিউ। এবার চলে আসি রচনাধর্মী 8 মার্কের বড় প্রশ্ন। 8 মার্কের বড় প্রশ্নগুলো তোমাদের এই অধ্যায়তে যেগুলো আসার খুবই প্রবল সম্ভাবনা সেগুলো এখানে আলোচনা করা হচ্ছে, দেখে নাও তোমরা। তোমাদের প্রথম প্রশ্ন রাখা হয়েছে, অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো। দেখে নাও, টাইপিং করা নোট সুন্দরভাবে লেখা আছে,
তোমরা লিখতে পারো থামিয়ে থামিয়ে, অথবা তোমরা এটাকে স্ক্রিনশুট করে রাখতে পারো। প্রথমে দেওয়া হয়েছে মিথ, মিথের সংজ্ঞা দেওয়া হয়েছে, তারপরে অতীত স্মরণ করার ক্ষেত্রে মিথের ভূমিকা। 1 নম্বর পয়েন্ট দেওয়া হয়েছে ইতিহাস ভিত্তিক সংগ্রহ, তারপরে 2 নম্বর সময়কাল, 3 নম্বর বংশ তালিকা প্রস্তুতিতে, 4 নম্বর বিশ্বজনিতা, তারপরে হচ্ছে স্মৃতিকথা, তারপরে 6 নম্বর হচ্ছে অতীত স্মরণ করার ক্ষেত্রে স্মৃতিকথার ভূমিকা, 7 নম্বর নির্দিষ্ট স্থান ও সময়কালের ধারণা, বাস্তব ভিত্তিক ধারণা, 9 নম্বর নির্দিষ্ট ব্যক্তিত্বের জীবনী, 10 নম্বর ইতিহাসের উপাদান সংগ্রহ। এখান থেকে তোমার এই নোটগুলো শেষ। এই যে লাস্টে এন্ডিং মার্ক যেরকম দেওয়া হয়েছে, অবশ্যই তোমরা পরীক্ষার হলে এন্ডিং মার্ক দিবে, না হলে পরীক্ষক বুঝতে পারবে না কোনটা নোট শেষ হলো কোনটা শেষ হলো না, যার ফলে এন্ডিং মার্কগুলো দিয়ে দিবে। তারপরে 2 নম্বর প্রশ্ন রাখা হয়েছে মিউজিয়ামের বা জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো, অথবা জাদুঘরের শ্রেণী বিভাগ আলোচনা করো। প্রশ্ন এগুলো একটাই, ঘুরে ফিরে উত্তর একটাই এই যে তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা সূচনা পয়েন্ট হবে, এটা একটু মিস্টেক হয়েছে। তারপর দেখো এই যে প্রথম পয়েন্ট হচ্ছে জাদুঘরের প্রকারভেদ, প্রত্নতান্ত্রিক জাদুঘর, তারপরে হচ্ছে ইতিহাস ভিত্তিক জাদুঘর, তারপরে 4 নম্বর পয়েন্ট হচ্ছে ঐতিহাসিক কেন্দ্রিক জাদুঘর, 5 নম্বর পয়েন্ট হচ্ছে শৈল্পিক জাদুঘর। আস্তে আস্তে নিয়ে যাচ্ছি যাতে ভালো করে তোমরা দেখতে পারো, ওই জন্য। তারপরে 6 নম্বর হচ্ছে যুদ্ধাস্ত্র বিষয়ক জাদুঘর, যেখানে যুদ্ধের অস্ত্র, যতগুলো যুদ্ধে ব্যবহার হয় যেগুলো অস্ত্র সেগুলো রাখা হয়, যুদ্ধতে বিভিন্ন রকম যুদ্ধের পোশাক সব কিছুই রাখা হয়। তারপরে এই যে লাস্টে এটা উপসংহার দেওয়া যেতে পারে, পরিশেষে বলা যায় বিভিন্ন ধরনের বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন ধরনের জাদুঘর গড়ে উঠেছে, যেমন কলকাতার চিড়িয়াখানা, যেখানে বিভিন্ন প্রজাতির প্রাণীর সংরক্ষণ আছে। এছাড়া স্মৃতিসৌধ ও বিভিন্ন ধরনের বিশালাকায় মূর্তির নিদর্শন নিয়েও প্রদর্শনের জন্য মিউজিয়াম গড়ে উঠেছে। আবার ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে নিউ ইয়র্কের ন্যাশনাল সেপ্টেম্বর 11 মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়াম গড়ে উঠেছে। আবার শিশুদেরকে মডেল বা বিভিন্ন প্রদর্শনের মাধ্যমে শিক্ষা দেওয়ার জন্য কিছু কিছু স্বেচ্ছাসেবী সংস্থা সংগ্রহশালা গড়ে তুলেছে, যেমন ব্রুকলিন চিলড্রেন্স মিউজিয়াম। তারপরে এখানে শেষ। তারপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনের ক্ষেত্রে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। সাধারণ অর্থে জাদুঘর হলো বিভিন্ন ঐতিহাসিক উপাদানের সংগ্রহশালা, যেখানে ঐতিহাসিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক, শিল্প বিষয়ক প্রভৃতি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নিদর্শন সংরক্ষণ করে তা জনসাধারণের উদ্দেশ্যে স্থায়ী বা অস্থায়ীভাবে প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এক কথায় বিভিন্ন পুরাতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করে সেগুলি যেসব প্রতিষ্ঠান বা ভবনে সংরক্ষণ করা রাখা হয় সেসব প্রতিষ্ঠান বা ভবনকে জাদুঘর বা মিউজিয়াম বলে। তারপরে জাদুঘর বা মিউজিয়ামের ভূমিকা দেওয়া হয়েছে, দেখে নাও। 1 2 3 4 5, 5টা পয়েন্ট এখানে দেওয়া হয়েছে, সুন্দর করে দেখে নাও। তারপরে পরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্ন হচ্ছে মিথ বা পুরকাহিনী বা লিজেন্ড। মিথ বা পুরকাহিনী ও লিজেন্ড বা কিংবদন্তি বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে? প্রথম পয়েন্ট হচ্ছে মিথ, মিথ কাকে বলে। তারপরে দেওয়া হয়েছে লিজেন্ড কাকে বলে। লিজেন্ড বা কিংবদন্তি একই কথা। যদি প্রশ্ন আসে কিংবদন্তি বলতে কী বোঝো, তাহলে এখানে এই লিজেন্ড যেটা লেখা আছে এটা লিখলেই হয়ে যাবে। তারপরে হচ্ছে মানুষের ধারণা রূপায়ণে মিথ ও কিংবদন্তি
প্রথম পয়েন্ট হচ্ছে কি মিথ, তারপরে 2 নম্বর হচ্ছে সত্য ঐতিহাসিক উপাদান, তারপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে সময়কাল নির্ণয়, তারপরে বংশ তালিকা, 4 নম্বর হচ্ছে বংশ তালিকা, 5 নম্বর হচ্ছে ধারাবাহিকতা, 6 নম্বর কিংবদন্তি। মূলত মৌখিক ঐতিহাসিক উপাদান, কিংবদন্তির গুরুত্ব নিরূপণ। এখানে কিংবদন্তির গুরুত্ব হবে একটু মিস্টেক হয়েছে, এটাকে গুরুত্ব হিসাবে লিখবে 1 নম্বর আনন্দদান, শিক্ষাদান, ঐতিহাসিক ভিত্তি। এই পয়েন্টগুলো হবে গুরুত্বের মধ্যে পড়ল। এখানে এই নোটটা শেষ হয়েছে। তারপরে এই অধ্যায় থেকে 5 নম্বর প্রশ্ন, কিংবদন্তি বা বীরগাথা কাকে বলে, এর বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। এখানে লেখা আছে কিংবদন্তির সংজ্ঞা লেখা আছে, তারপরে বৈশিষ্ট্য। বীরত্বমূলক কাহিনীর নায়ক, লোক ও মনুষ্যজাত গল্প, অতিরঞ্জন। 4 নম্বর বিস্ময় ও কল্পনা, 5 নম্বর কিংবদন্তির গুরুত্ব, 6 নম্বর ঐতিহাসিক তথ্যের উৎস, 7 নম্বর আনন্দদান, 8 নম্বর প্রবহমান ঐতিহ্য, 9 নম্বর শিক্ষাদানে। এই গুরুত্বগুলো অবশ্যই লাইন টু লাইন লিখে নিবে। সম্পূর্ণ লিখতে পারলে 8-এ 8, যদি ভালো করে লিখতে পাও 8-এ 8 পেয়ে যাবে। তারপরে এটা লাস্ট প্রশ্ন 6 নম্বর, লোককথা কাকে বলে, অতীত সময়কে তুলে ধরার ক্ষেত্রে লোককথার ভূমিকা বিশ্লেষণ করো। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমে দেওয়া আছে লোককথা কাকে বলে, অতীত সময় ঘটনাবলীর পুনরূপ তুলে ধরার ক্ষেত্রে লোককথা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে থাকে। লোকমুখে পরিচালিত কথাই সাধারণত লোককথা নামে পরিচিত। কার্ল টমলিনসন এর মতে মানুষের জীবন ও কল্পনার সংমিশ্রণে যে সকল গল্পকথা গড়ে ওঠে তাই হলো লোককথা। এখানে অতীত সময়কে তুলে ধরার ক্ষেত্রে লোককথার ভূমিকা দেওয়া হয়েছে। এই যে দেখে নাও, 1 নম্বর ভূমিকা আছে, ছোটোবেলা থেকেই মানুষ বিভিন্ন পৌরাণিক গল্পকথা বড়দের মুখে শুনে থাকে। তারপরে 2 নম্বর হচ্ছে লোককথা কল্পজগৎ সৃষ্টি করে অতীত প্রতি আগ্রহী করে। নিত্যদিন এই লোককথা কথিত হয় কিন্তু পুরনো হয় না, নতুনত্ব বজায় থাকে। তারপরে 3 নম্বর হচ্ছে কোনো দেশের কোনো সমাজে সৃষ্টি হওয়া লোককথাগুলির এই সমাজের সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় প্রবৃত্তি বিষয়ে যথেষ্ট প্রভাব পড়ে। ফলে এই সমাজে সামাজিক ধর্মীয় ঐতিহ্য কেমন ছিল তা লোককথা থেকে জানা যায়। তারপর লোককথার মাধ্যমে মানুষ অতীতের বিভিন্ন ঘটনাবলী সম্পর্কে আনন্দ পেয়ে থাকে। এইভাবে দেখো তোমরা 7টা পয়েন্ট তোমাদের এখানে দেওয়া হয়েছে। এই 7টা পয়েন্ট যদি পরপর ভালো করে লিখতে পারো অবশ্যই তোমরা 8-এ 8 পেয়ে যাবে। এটা যেহেতু লেজ লাগানো প্রশ্ন প্রথমে দেওয়া হয়েছে, প্রথমে প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে লোককথা কাকে বলে, লোককথা কাকে বলে, যার ফলে লোককথা কাকে বলে এই উত্তরটা লিখবে প্রথমে, তারপরে এই পয়েন্টগুলো পরপর 7টা বসিয়ে দিবে, একেবারে পেয়ে যাবে তোমরা 8-এ 8। ভালো করে হাতের লেখা যদি ভালো থাকে তাহলে 8-এ 8 পাবে। এই ভিডিওগুলো যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে।